ইরান যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প দাবি করলেন লড়াই থামাতে অনুরোধ জানিয়েছে ইরান, অস্বীকার তেহরানের। কেন মিথ্যা বলছেন ট্রাম্প? ইরানের যুদ্ধের কারণে এক মাসে 20,000 কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে আরব দেশগুলো, চাকরি হারাতে পারে বহু মানুষ। অস্ট্রেলিয়া সফরে যাওয়া বাংলাদেশের ইসলামী বক্তা আজহারীর ভিসা বাতিল, তুমুল আলোচনা ও বিতর্ক। কেন তার বিরুদ্ধে এই পদক্ষেপ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধ বন্ধে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক এক সময়ে বলছেন এক এক কথা। কখনো বলছেন চুক্তি হোক বা না হোক 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করবে আমেরিকা। আবার বলছেন ইরানই আগে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছে, তবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানোর কথা অস্বীকার করেছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে একমাত্র ইরানের শর্ত পূরণ হলেই বন্ধ হবে যুদ্ধ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধ নিয়ে ট্রাম্প কেন বারবার মিথ্যা বলছেন? পরাজয়ের লজ্জা এড়াতে কি? ইরানের শর্ত মানবে কি আমেরিকা? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ভারী অস্ত্র নিয়ে যুদ্ধের মহড়া চালাচ্ছে ইরানের সেনারা। ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। কাম ক্লোজ, উই আর ওয়েটিং ফর ইউ ক্যাপশনে 59 সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেছে ইরানের প্রেস টিভি। আমেরিকান সেনাদের আগেই দোজখে স্বাগত জানিয়েছিল ইরান। এবার মার্কিন সেনারা ইরানের মাটিতে গেলেই তাদের কফিনে ভরে ফেরত পাঠানো হবে বলে আবারও হুঁশিয়ার করে দিয়েছে। আর মার্কিন সেনাদের পুরোপুরি শেষ করে দেওয়ার সেই প্রতিশ্রুতিরই এক ঝলক প্রকাশ করল তেহরান। কিন্তু এতদিন ইরানের ভেতরে স্থল অভিযান নিয়ে নানা হুমকি ধমকি দিলেও ইরানের পাল্টা হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনা পাঠানো নয়, এবার বরং তিনি ইরানের সাথে সমঝোতা নিয়েই বারবার তাগিদ দিয়ে যাচ্ছেন। জানান চুক্তি হোক বা না হোক আসছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ করতে চান। এর আগে হরমুজ প্রণালী নিয়েও ইরানের সাথে আপোষের ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তাহলে কি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ? ইরান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে কি লেজ গুটিয়ে পালাতে চাচ্ছেন ট্রাম্প? তবে ট্রাম্প খুব চালাকির সাথেই পরাজয় শব্দটা এড়িয়ে যাচ্ছেন। অবস্থাটা এমন যে যুদ্ধে পরাজয় দেখে সরে পড়লেও মুখে বলছেন অন্য কথা। যুদ্ধ শেষ করার জন্য নিজে উঠে পড়ে লাগলেও এখন দাবি করছেন যুদ্ধ শেষ করতে ইরান তোড়জোড় শুরু করেছে। জানান ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা থামিয়ে দেবে ওয়াশিংটন। এক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। যখন আমরা বুঝবো তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখন অভিযান শেষ হবে। আমরা তাদের উপর কঠিন আঘাত করেছি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই আমাদের মধ্যে চুক্তি হোক বা না হোক সেটা এখন অপ্রাসঙ্গিক। তবে চুক্তি করতে আমরা যতটা আগ্রহী, ইরানের আগ্রহ তার চেয়ে অনেক বেশি। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর দাবি করে দেশটির ওপর হামলা শুরু করলেও যুদ্ধ শুরুর 1 মাস পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করেছেন ইরানের পরমাণু সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকির কারণ নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে ইরানের হাত থেকে বাঁচাতেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে বলেও দাবি করেন তিনি। এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পই নয়, ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন সেনারাও যত দ্রুত সম্ভব অভিযান শেষ করতে চান বলেও জানিয়েছেন পিট হেগসেথ। গেল শনিবার মধ্যপ্রাচ্যে যুদ্ধরত সেনাদের সাথে গোপন সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন তিনি। নিজের পরিবারের কাছে ফিরতে চাওয়া মার্কিন সেনারা দ্রুত যুদ্ধ শেষ করতে ইরানে আরও আগ্রাসী অভিযান চালানোর অনুমতির পাশাপাশি শক্তিশালী বোমা সরবরাহের অনুরোধও জানিয়েছেন। কোনো সমঝোতা চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে চাইলেও ইরানে বিমান হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের ভূগর্ভস্থ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। দেশটির নৌযান ও বিমান প্রতিরক্ষা বিভাগ লক্ষ্য করেও হামলার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। হামলা হয়েছে ইরানের বোরুজেন শহরের একটি ইস্পাত কারখানায়। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ইরানের কেরমান ও সিরজান শহর। লেবাননের রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর 2 শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানোর দায় স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি রাতভর হামলা হয়েছে। এতে নিহত হয়েছে 7 সাধারণ লেবানিজ নাগরিক, আহত হয়েছে অন্তত 21। পাল্টা জবাব দিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে রকেট হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তৃতীয় দিনের মতো ইসরায়েলে হামলা চালানোর দায় স্বীকার করেছে হুথি যোদ্ধারাও। ইরান, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত পুরো ইসরায়েল। প্রতিদিন বাড়ছে আহতের সংখ্যা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন সাধারণ ইসরায়েলিরা। শুধু ইসরায়েল নয়, ইরানের মিসাইলের আঘাতে নাজেহাল পুরো মধ্যপ্রাচ্য। কাতারের জলসীমায় একটি তেলের ট্যাঙ্কারে ইরানি মিসাইল আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বড় জ্বালানির ট্যাঙ্কারে আগুন লেগেছে। আর যুদ্ধ শুরুর পর ইরান থেকে ছোড়া ১৮৬টি মিসাইল ও ৪১৯টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে বাহরাইন। এদিকে ১ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত অ্যাপল, গুগল ও মেটা সহ ১৮টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানেও হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ইরান যুদ্ধের কারণে ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও কুয়েত সহ আরব দেশগুলো যুদ্ধের কারণে গেল এক মাসে তারা প্রায় ২০,০০০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বিপুল ক্ষতির মুখে দুবাই ও আবুধাবির ধনীরা। দেশগুলোতে বাড়তে পারে বেকারত্ব, চাকরি হারাতে পারে অনেকে। বিস্তারিত মীর ফজলের আপডেট রিপোর্টে। মরুর বুকে গড়ে তোলা যে অর্থনৈতিক সাম্রাজ্য বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, আজ সেখানেই সংকটের উত্তাপ। ইরান যুদ্ধের ডামাডোলে হঠাৎ থমকে গেছে আরব দেশগুলোর পুঁজিবাজারের গগনচুম্বী গতি। যে শহরগুলো ছিল বিশ্ব অর্থনীতির সেফ হ্যাভেন, আজ তারা নিজেদের সম্পদ রক্ষা করতেই হিমশিম খাচ্ছে। আঞ্চলিক অস্থিতিশীলতার ধাক্কায় টালমাটাল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতি। ইরান যুদ্ধের জেরে গত কয়েকদিনে দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে হারিয়ে গেছে প্রায় ১২০ বিলিয়ন ডলার। ৩১ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এত বিপুল অর্থ হারানোয় বাজারগুলোকে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর্থিক বাজারগুলোর মধ্যে স্থান দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শেয়ার বাজার অনেক ছোট হলেও অর্থনীতিকে বহুমুখীকরণের অংশ হিসেবে দেশটি আর্থিক খাতে বড় বিনিয়োগ করেছে এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ পুঁজিবাজার হিসেবে অবস্থান করছে। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে দুবাই ও আবুধাবির প্রধান সূচক যথাক্রমে প্রায় ১৬% এবং ৯% কমে গেছে। এর মধ্যে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটের সাধারণ সূচক প্রায় ৪৫ বিলিয়ন ডলার বাজার মূল্য হারিয়েছে, আর বৃহত্তর আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে প্রায় ৭৫ বিলিয়ন ডলার। দুবাই ও কাতার পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু যুদ্ধকালীন ঝুঁকির কারণে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। এমিরেটস বা কাতার এয়ারওয়েজের মতো বড় এয়ারলাইনগুলো রুটের খরচ বাঁচাতে টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে পর্যটন খাতে শত কোটি ডলারের ক্ষতি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আরব দেশগুলো প্রায় ২০,০০০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। ইউএনডিপির একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানায়, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ফলে এই অঞ্চলে বেকারত্বের হার প্রায় ৪% পর্যন্ত বাড়তে পারে। এর ফলে প্রায় ৩৬ লাখ মানুষ চাকরি হারাতে পারে এবং আরও প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে এই সংঘাতের ফলে আরব দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে। যদি যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়, তবে আরব দেশগুলোর গত ২০ বছরের অর্থনৈতিক উন্নয়ন ধূলিসাৎ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের মধ্যেই নতুন সংকট তৈরি করেছে বিশাল ব্যয়ভার মেটানোর চাপ। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের খরচ আকাশচুম্বী। যুদ্ধের প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ১১.৩ বিলিয়ন ডলার। ১২তম দিনে এই ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬.৫ বিলিয়ন ডলারে, আর যুদ্ধের ৩১তম দিন শেষে এই অঙ্ক কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। চলমান যুদ্ধের এই বিশাল ব্যয়ভার মেটাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ৩০ মার্চ সংবাদ সম্মেলনে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই তথ্য জানান। তিনি বলেন, ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের মতো এবারও মার্কিন মিত্রদের কাছ থেকে যুদ্ধের অর্থ আদায়ের বিষয়টি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায় রয়েছে।
এসব রিপোর্ট কেবল সংখ্যা নয়, বরং একটি সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা যদি দ্রুত নিরসন না হয়, তবে এর প্রভাব কেবল আরব দেশগুলোতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বের অর্থনীতিতেই আঘাত হানবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান ও চীন। বেইজিং এর বৈঠকের পর দুই দেশ 5 দফা প্রস্তাব দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও চীনের ওয়াং ই সংলাপ ও কূটনৈতিককে একমাত্র পথ বলছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনার অগ্রগতি না থাকায় উদ্যোগটির সফলতা নিয়ে রয়েছে প্রশ্ন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও দিয়েছেন শর্ত। কি ছিল পাকিস্তান চীনের 5 দফা প্রস্তাব আর পেজেশকিয়ানের শর্ত? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থামাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান ও চীন। বেজিং সফরে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের সমর্থন চাইলে দুই দেশ যৌথভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে 5 দফা প্রস্তাব ঘোষণা করে। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে আলোচনা শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সংঘাত নিরসনের একমাত্র কার্যকর পথ হল সংলাপ ও কূটনীতি। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। প্রস্তাবগুলোর মধ্যে ছিল অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, সব পক্ষকে সংলাপ ও কূটনীতিতে ফিরিয়ে আনা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, হরমুজ প্রণালী সহ সব গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সহযোগিতারও জোরদার করা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধে মানতে হবে ইরানের শর্ত। ইরানে আর কখনো হামলা হবে না, এর নিশ্চয়তা দিতে হবে, তবে মানবে ইরান। ইরানের অন্যতম বড় তেল ক্রেতা চীন শুরুতেই হামলার নিন্দা জানালেও এখন নিরপেক্ষ অবস্থান নিয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি নিজেদের জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে বেইজিং। এদিকে পাকিস্তানও মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মুনির একযোগে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের পেছনে পাকিস্তানের নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে। হরমুজ প্রণালীতে অস্থিরতা, ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে দেশটি। একই সঙ্গে মুসলিম বিশ্বে নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্য রয়েছে ইসলামাবাদের। তবে বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার অগ্রগতি না থাকায় এই প্রস্তাব কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। পুরো বিশ্বের নজর যখন যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার দিকে, ঠিক তখনই লেবাননে নতুন করে সামরিক আগ্রাসন জোরদার করেছে ইসরায়েল। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সীমান্ত নিরাপত্তা, নাকি গাজার মতো আরেকটি ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে লেবানন? হিজবুল্লাহকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত কি পুরো অঞ্চলকে নতুন এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আর লেবানন কি সত্যি গাজার পথেই হাঁটছে? বিস্তারিত থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। পুরো বিশ্বের নজর যখন যুক্তরাষ্ট্র ও ইরানের দিকে, তখন লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অনেক বিশ্লেষক বলছেন, লেবাননকেও গাজায় পরিণত করার মিশনে নেমেছে তেল আবিব। ইতোমধ্যেই দক্ষিণ লেবাননের একটি বড় অংশ দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী, ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, প্রতিবেশী দেশগুলোতে কেন বারবার আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল? দাবি করা হয়, ইসরায়েল ও লেবাননের মধ্যকার মূল বিরোধের কেন্দ্রে রয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার তথ্য মতে, হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, তাদের উত্তর ভূখণ্ডের বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরাতে এবং সশস্ত্র গোষ্ঠীর হামলা বন্ধ করতেই এই অভিযান।
কিন্তু বর্তমানে এটি কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই। ইসরায়েলি বাহিনী লেবাননের গভীরেও স্থল অভিযান শুরু করেছে। বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল এখন একসাথে 3টি বড় ফ্রন্টে লড়াই করছে। একদিকে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা, অন্যদিকে লেবাননে আগ্রাসন আর ইরানের মিসাইল হামলার মুখোমুখি হওয়া। টিআরটি ওয়ার্ল্ডের মতে, ইসরায়েল এখন তাদের সামরিক ও গোয়েন্দা শক্তির বড় একটি অংশ লেবাননের দিকে সরিয়ে নিয়েছে, যা লেবাননের সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। গাজার মতোই লেবাননেও ইসরায়েল এখন ব্যাপক বিমান হামলা এবং গোলাবর্ষণ করছে। পাশাপাশি স্থল অভিযানও অব্যাহত আছে। ঘরবাড়ি, স্থাপনা ও অবকাঠামো ধ্বংসের ধরন দেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা একে গাজা মডেল হিসেবে দেখছেন। কোর্ট হাউস নিউজের একটি রিপোর্ট থেকে জানা যায়, ইসরায়েল ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে যুদ্ধের পর তারা দক্ষিণ লেবাননের একটি বিশাল অংশ দখল করে রাখবে, যাকে তারা বাফার জোন হিসেবে অভিহিত করেছে। লেবাননের ভেতরে ইসরায়েলি সেনার উপস্থিতি এবং একের পর এক গ্রাম ধ্বংসের চিত্র ঠিক গাজার ধ্বংসলীলার কথা মনে করিয়ে দিচ্ছে। ইসরায়েল কেন একের পর এক প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে জড়াচ্ছে? বিশ্লেষকদের অনেকেই বলছেন, এর পেছনে জায়নিস্টদের দীর্ঘকালীন গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল গঠনের আকাঙ্ক্ষা কাজ করছে। আল জাজিরার সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, দক্ষিণ লেবানন দখল এবং গাজাকে জনশূন্য করার প্রচেষ্টা এই তত্ত্বের দিকেই ইঙ্গিত দেয়। যদিও বরাবরের মতোই ইসরায়েলি সরকার এটিকে আত্মরক্ষা বলে দাবি করছে, তবে মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বর্তমানে লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের বিস্তৃতি ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা এবং সাধারণ নাগরিকদের উপর নির্বিচার হামলা মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। গাজায় যা শুরু হয়েছিল এখন তা লেবাননের সবুজ ভূখণ্ডকেও গ্রাস করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং কূটনৈতিক ব্যর্থতা কি আরেকটি মানবিক বিপর্যয়ের পথ প্রশস্ত করছে? বর্তমান বাস্তবতায় সেই আশঙ্কাই প্রবল। ইমরান মাহমুদ, বাংলাভিশন। অস্ট্রেলিয়া সফরের মাঝেই বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিলের ঘটনাকে ঘিরে চলছে তুমুল আলোচনা ও বিতর্ক। আজহারীকে নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন, অতীতে তার বিতর্কিত বিভিন্ন বক্তব্য এবং অস্ট্রেলীয় রাজনীতিকদের অভিযোগ, সব মিলিয়ে এ নিয়ে আলোচনা, সমালোচনা ও জল্পনা বাড়ছে। কোন অভিযোগে আজহারীর ভিসা বাতিল হলো, কি বলছেন তিনি? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সফরের মাঝপথেই বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। 1 এপ্রিল প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল সর্বপ্রথম এই তথ্য জানায়। তাদের প্রতিবেদনে বলা হয়, অ্যাডলফ হিটলার ও জার্মানির নাৎসি বাহিনীর প্রশংসাকারী এবং ইহুদিদের বিরুদ্ধে তাদের চালানো হলোকাস্টকে স্বর্গীয় শাস্তি হিসেবে আখ্যা দেয়া এক ইসলামী স্কলারকে সফররত অবস্থাতেই দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ডেইলি মেইল জানায়, ভিসা বাতিল করা ওই স্কলারের নাম মিজানুর রহমান আজহারী। সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা 1 কোটি। নানা সময়ে এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সফর করে প্রবাসী জনগোষ্ঠীর মাঝে বক্তৃতা দেন তিনি। এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে ছিলেন বাংলাদেশের এই ইসলামী স্কলার। 31 মার্চ তার ভিসা বাতিল হয়। বিদ্বেষমূলক বক্তব্যের জন্য এর আগে যুক্তরাজ্য তাকে নিষিদ্ধ করে বলে জানিয়েছে ডেইলি মেইল। এই ভিসা বাতিল প্রসঙ্গে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সেনেটর জনাথন ডুনিয়াম বলেছেন, আজহারীর অস্ট্রেলিয়ায় প্রবেশ বিষয়ে পার্লামেন্ট মেম্বার ও মন্ত্রীদের আগে থেকেই সতর্কতা জানায় অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ নামক সংগঠন সহ আরও কিছু গোষ্ঠী। ডেইলি মেইল জানায়, 2023 সালে যুক্তরাষ্ট্রে এক বক্তৃতায় আজহারী ইহুদি বিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন, হলোকস্টের প্রশংসা করেন এবং তার শ্রোতাদের ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। আজহারী হিটলারকে ইহুদিদের জন্য স্বর্গীয় শাস্তি হিসেবে বর্ণনা করেছেন। ইহুদিদের প্রতি হিটলারের নিষ্ঠুরতা নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। ইহুদিদের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ও বিষাক্ত কলঙ্ক হিসেবে উল্লেখ করেছেন বলেও প্রতিবেদনে দাবি করে ডেইলি মেইল। পত্রিকাটি আরও জানায়, আজহারী দাবি করেছেন ইহুদিরা বিশ্বের বিভিন্ন সমস্যা ও সংকটের জন্য দায়ী। এর মধ্যে একটি হল মরণ ব্যাধি এইডস। ইহুদিরাই এই রোগটি উদ্ভাবন করেছে।
ক্রুনিয়াম বলেন, বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে আজহারির বিদ্বেষ উস্কে দেওয়ার আন্তর্জাতিক রেকর্ড ভালোভাবেই নথিবদ্ধ। এরপরও সরকার তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ এনে তিনি বলেন, সেখানে 2021 সালে আজহারির প্রবেশ বাতিল করা হয়, কারণ তার বিরুদ্ধে হিন্দু বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা ছিল। বিদ্বেষমূলক বক্তব্য অস্ট্রেলিয়ার রেশিয়াল হেট্রেড অ্যাক্ট বা জাতিগত ঘৃণা বিরোধী আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা। এদিকে এরই মাঝে 1 এপ্রিল সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের ভিসা বাতিল প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মিজানুর রহমান আজহারি। সেখানে তিনি লেখেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত 5 দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। তিনি আরও লেখেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল, অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্টভাবে প্রতীয়মান। হিজল জোবায়ের, বাংলা ভিশন। চীনে নির্মিত সিসিটিভি ক্যামেরা বিক্রি ও বিপণনে নিষেধাজ্ঞা বুধবার থেকে কার্যকর হলো ভারতে। এতে বিধিনিষেধের মুখে পড়তে যাচ্ছে দাহুয়া, হিগভিশন, টিপি লিঙ্কের মতো জনপ্রিয় সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জামের বেচাকেনা। চীনা টেলিকম যন্ত্রাংশের মাধ্যমে গুপ্তচর বৃত্তি ও তথ্য চুরির অভিযোগে এমন কড়া পদক্ষেপ নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন বা STQC নামে নয়া বিধির আওতায় সিসি ক্যামেরা বা ভিডিও নজরদারি ব্যবস্থা বিক্রির আগে সংশ্লিষ্ট ডিভাইসের জন্য বাধ্যতামূলক সরকারি অনুমোদন নিতে হবে, যা ভারতে বিক্রি হওয়া সব ব্র্যান্ডের নজরদারি ডিভাইসে প্রযোজ্য হবে। তথ্য চুরির অভিযোগ থাকায় চীনা প্রতিষ্ঠানের তৈরি এবং চীনের চিপসেট সংযুক্ত ডিভাইসগুলিতে অনুমোদন দিতে অনিচ্ছুক কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে মোদী সরকারের এই সিদ্ধান্তে বড়সড় ধাক্কা খাবে সিসিটিভির বাজারে প্রভাব বিস্তার করা চীনা ব্র্যান্ডগুলো। গত বছর ভারতে বিক্রি হওয়া সিসিটিভির 1/3 ছিল চীনা ব্র্যান্ডের দখলে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আর ডেটা সুরক্ষার জোরদার করতেই এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে বহুজাতিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন। এতে বিশ্বজুড়ে বেকার হয়েছেন 30,000-এর বেশি মানুষ। মঙ্গলবার রাতারাতি 30,000 কর্মীকে ছাঁটাই করেছে মার্কিন টেক জায়ান্ট ওরাকল। অনেকের কাছেই চাকরি হারানোর মেইল গেছে ভরে। মূলত মেক্সিকো আর ভারতে গণ ছাঁটাই পর্ব চালাচ্ছে ওরাকল। এতে শুধু ভারতেই চাকরি গেছে কমপক্ষে 12,000 মানুষের। ছাঁটাইয়ের কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও AI-কে দায়ী করেছেন ওরাকল কর্মীরা। ইমেইলে কর্মীদের জানানো হয়েছে তারা যেসব পদে ছিলেন সেগুলো আর থাকছে না। একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে মোট কর্মীর প্রায় 18% ছেঁটে ফেলেছে ওরাকল। অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, AI এবং ডেটা সেন্টারের বিনিয়োগের কারণে খরচ কমানোর উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বিষয়ে আগেই জানানো হয়েছে। যদিও অনেকের অভিযোগ এ বিষয়ে আগে থেকে মানব সম্পদ বিভাগের সঙ্গে কোনো আলোচনা বা ম্যানেজারের থেকে কোনো আভাস পাওয়া যায়নি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের ইঞ্জিনে ধরে যায় ভয়াবহ আগুন। আতঙ্কিত হয়ে পড়ে 272 আরোহী। পরে পাইলটের দক্ষতা ও সাহসী সিদ্ধান্তে নিরাপদে অবতরণ করে বিমানটি। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সবাইকে। ব্রাজিলের সাও পাওলোতে ঘটা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানবন্দরে। মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। 272 যাত্রী ও 14 জন ক্রু নিয়ে একটি বিমান উড়াল শুরু করেছিল আকাশে। সবকিছু ছিল স্বাভাবিক। হঠাৎই আকাশে ভেসে উঠল আগুনের লেলিহান শিখা। বিমানের একপাশে আগুন জ্বলতে থাকে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কেবিন জুড়ে।
বিমানের বাদিকের ইঞ্জিনে ধরা ভয়াবহ আগুনে জীবন মৃত্যুর সেই সংকটময় মুহূর্তে অসাধারণ স্থিরতা দেখান পাইলট। দ্রুত আগুন ধরা ইঞ্জিনটি বন্ধ করে ঝুঁকি নিয়েই কয়েক মিনিট আকাশে উড়াতে থাকেন বিমানটি। এরপর নিখুঁত দক্ষতায় বিমানটি ঘুরিয়ে আবারও রানওয়ের দিকে নিয়ে আসেন। দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই অবশেষে নিরাপদে অবতরণ করে বিমানটি। একে একে সবাইকে নামিয়ে আনা হয়। আহত হননি কেউ। পাইলটের এমন সাহসী কৌশলে প্রাণে বেঁচে যান সবাই। এই নাটকীয় ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলো শহরের গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে। ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট 272 জন ও 14 জন ক্রু নিয়ে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। পরে বিষয়টি খতিয়ে জানা গেছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন অলৌকিক রক্ষা, আবার কেউ পাইলটকে অভিহিত করেছেন আকাশের নায়ক হিসেবে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।